3, 2, 1. सर्वमङ्गलमङ्गल शिवे सर्वार्थसाधिके शरण्ये स्तम्भके गौरी नारायणी नमस्तुते। রাউতগ্রাম সর্বমঙ্গলা যুব নাট্য সমাজের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন। শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা নিশুতি রাতের কাল কেউটে। রচনা কার্তিক মাঝি, নির্দেশনায় প্রবীর চক্রবর্তী, সহ নির্দেশনায় বাবুলাল ঘোষ, বিপ্লব রায়। আমাদের রক্ষা করো, ওই ওই শয়তান কালভূত হাত থেকে আমাদের রক্ষা করো। হে হে ভগবান, আমাদের শয়তান কালভূত হাত থেকে রক্ষা করো। আমি ভাবছি ওই ছোটো বড়োর টাকা আমি লুট করে আমি অন্যায় করেছি ভগবান, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও ঠাকুর, ওই কালভূত হাত থেকে আমাকে বাঁচাও। আমি কোটি কোটি টাকা ঘুষকে চোরা কারণে সাহায্য করেছি, ক্রিমিনালদের ছেড়ে দিয়েছি, আর করবো না, বাঁচাও বাঁচাও বাঁচাও। স্বাস্থ্যমন্ত্রী নন্দন চৌধুরী আর শহরের প্রশাসনের প্রধান ঘুষ করে দিয়েছি রক্তিম সম্মান দেশের শত্রু, দশের শত্রু, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সন্ত্রাসে আজ ভরেছে সমাজ, মানুষ যাচ্ছে পাল্টে
রক্ত চোষাতে কুলাবে নিশুতি রাতের পর চলবে। নমস্কার সুধী দর্শক বিন্দুদের জানাই, যাত্রারা যে সমস্ত বাসে মাইক্রোফোন টাঙানো আছে তাতে হেলান দিয়ে বসবেন না এবং বাস নিয়ে নাড়াচাড়া করবেন না। যাত্রা চলাকালীন এমন কোনো আরও আচরণ করবেন না যাতে আমাদের যাত্রা শোনাতে এবং আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে গ্রামের বাস্তুদেবী শ্রী শ্রী মা সর্বমঙ্গলা পুজোর তৃতীয় দিনে মঙ্গলময়ী মা সর্বমঙ্গলা মায়ের পায়ে নিবেদন করতে চলেছি মাটির গন্ধ মাখা সুখ দুঃখের গল্প মোড়া আমার আপনার এবং বর্তমান সমাজ ব্যবস্থার করুণ কাহিনী নিয়ে আজকের যাত্রাপালা। নিশুতি রাতে কালকে উঠে, রচনা শ্রী কার্তিক মাঝি, পরিবেশনায় মা সর্বমঙ্গলা যুব নাট্য সমাজ, নির্দেশনায় কবির কুমার চক্রবর্তী, সহ নির্দেশনায় বাবুলাল ঘোষ এবং বিপ্লব রায়, সহযোগিতায় রাউতগ্রাম ইয়ং ব্লাড ক্লাব এবং সমস্ত গ্রামবাসীবৃন্দ। মঞ্চ বিষ্ণু ডেকোরেটর, আলো ধ্বনি মকুল ইলেকট্রিক বাগনাপাড়া, রূপসজ্জা উদয় হালদার। অভিনয়ে মদন মোহন রায়, অনুপম ভট্টাচার্য, নারায়ণ চৌধুরী, দীপক ব্যানার্জি, বাসুকি রঞ্জন ঘোষাল, দীপেন কুমার দাস, তাপস ঘোষাল, ভোলা রায়, মিঠুন পাল, মাস্টার সমরেশ ঘোষাল, অমিত চ্যাটার্জি, সুমিত চ্যাটার্জি, সপ্তর্ষি চক্রবর্তী, শুভম ঘোষাল এবং আরো অনেকে। শুরু হতে চলেছে আপনাদের বহু প্রতীক্ষিত যাত্রাপালা। সমাজে আজ ঘুম ধরেছে, দ্বিতীয় হবে পাল্টে, ফোনা তুলেছে তাই আসছে তেরে নিশুতি রাতের কাল কেটে, নিশুতি রাতের কাল কেটে, নিশুতি রাতের কাল কেটে। ভোটের আগেই কার্যকর করা হবে সিএএ, আশ্বস্ত শান্তনু। স্বাস্থ্যমন্ত্রী নন্দন চৌধুরী আর ডিআইজি রক্তিম সান্যাল কাল রাতে কালুদ্রর হাতে নৃশংসভাবে খুন। কালুদ্র সব জায়গায় সমস্ত লোকের মুখে একটাই নাম, সেই কালুদ্র। এই এক মাসের মধ্যে তিনটে ব্যাংক ডাকাতি, 7 আমলা মন্ত্রীর ফোন, 2টো ব্যাংকে বোম ব্লাস্ট, শুভভারতীর গৃহঙ্গনে বোম ব্লাস্ট, সপ্তম বিমানবন্দর সেখানেও বোম ব্লাস্ট। সব এই কালরুদ্র ভয়ে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ, তাদের ভয়ে এখন কেউ সাধারণ মানুষ পথে বেরোতে পারছে না। কিন্তু কে সেই কালরুদ্র? কি তার পরিচয়? কোথায় সে থাকে? আর কতই বা বয়স? কেউ জানে না, কেউ না। অথচ আমি রাজ্যের আইন মন্ত্রী নীলোৎপল মিত্র এখনো পর্যন্ত কালরুদ্রের কোনো তথ্য আমি খুঁজে বার করতে পারলাম না। আর আমার রাজ্যের পুলিশ প্রশাসন ঘুষের টাকায় ভরি মোটা করে রাজনীতি নোংরা জলে মাছ ধরতে ব্যর্থ। আর সিআইডি দপ্তর, এদের কথা তো বলতেই নেই। রাজ্যের সিআইডি দপ্তর এখন ওই দগিয়েছিয়া আর পারুলিয়ার লক্ষ্মী আর আসামিরি তারা লুডো আর তাস খেলতে ব্যস্ত। আমি জানি স্বাস্থ্যমন্ত্রী নন্দন চৌধুরী আর ডিআইজি রক্তিম সান্যাল আপনি হচ্ছেন এলাকার ডিএসপি, অথচ কাল রাতে ঘটে যাওয়া 10টার সময় খবরটা আজ রাতে আপনি 10টার সময় পৌঁছাতে এসেছেন। কাল রাতে স্যার ঘুমটা ভালো হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছিল। আমার শ্রীলতিকা এই ভোরবেলায় কালরুদ্র খবরটা
আমাকে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে দিতে এসেছেন, এই তো? ইয়েস স্যার। বাড়ি গিয়ে আপনার ওই ডিএসপির পোশাকটা আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়ে আপনার এই থানায় পাঠিয়ে দেন। আর আপনি আপনার স্ত্রীর ওই চুড়িগুলো দু হাতে ভর্তি করে পরে নেন, আর একটা শাড়ি পরে দু হাত ঘোমটা দিয়ে রান্না করে গেলে রান্না করুন গা। সব চলে না স্যার, চলে না স্যার। শুনুন ডিএসপি সাহেব, যেভাবেই হোক আর যেমন করেই হোক, যত পুলিশ ফোর্স লাগে লাগুক, আগামী 1 সপ্তাহ উইদিন 7 days যেন কাল রুদ্রকে ধরা হয়। কিন্তু স্যার, আমি তো তাকে চিনি না, এ শালাকে জীবনে কোনোদিন দেখি, তাহলে কি করে ধরবো স্যার? একেই বলে পশ্চিম বাংলার পুলিশ অফিসার। কিছু বলছেন স্যার? না না, আমি আবার কি বলবো, বলছি এই ডিএসপি চাকরিটা আপনি পেলেন কি করে? যে মানুষটার সরকারি অফিসে ঝাড় দেওয়ার কোনো যোগ্যতা নেই, সেখানে একটা ডিএসপি। তেল দিয়ে স্যার, তেল দিয়ে স্যার আমি এই হাবিলদার থেকে ডিএসপি হয়েছি স্যার। এই তেলের কি অসীম মহিমা স্যার জানেন? এই তেল দিতে যে জানে স্যার না, এই বোকা হলো হাইকোর্টের বিচারপতি হতে পারে, আর ভিতু হলো মিলিটারি মেজর হতে পারে, চুনবটি হলো নেতা মন্ত্রী হতে পারে স্যার। বাজে কথা না বলে এখন আমাকে বলুন, কাল রুদ্রকে ধরার ব্যাপারে আপনি কি কি স্টেপ নিচ্ছেন? নিচ্ছি মানে স্যার, নিয়ে ফেলেছি স্যার। একজন লেডি পুলিশ অফিসারকে কাল রুদ্র ধরার চার্জ দিয়েছি স্যার। লেডি? হ্যাঁ স্যার। লেডি বলছেন? মহিলা? হ্যাঁ স্যার, মহিলা। সেই মহিলা হলো ঝাঁঝি রানী লক্ষ্মীবাইয়ের মতো যোদ্ধা, দস্যু রানী ফুলন্দাবির মতো ভয়ঙ্কর, আর রানী এলিজাবেথের মতো বিচক্ষণ। তাই কাল রুদ্রকে যদি কেউ ধরতে পারে, এই সেই আগুনের ফুলকি। সারা বাংলায় আগুন লেগেছে, আর সেই আগুনে পুড়ে মরছে কত নিয়ে অপরাধ মানুষ ছিল, কত মায়ের বুক থেকে ছিঁড়ে গেছে তাদের দুধের শিশু, কত নারীর সীমান্ত থেকে পৌঁছে গেছে তাদের শিশুরা, কত ভাই হারা বোনেদের করুণ আত্মনাদ। কিন্তু যারা এই পল্লী বাংলার বুকে আগুনে আঙ্গা লাগিয়েছে, যারা এই সোনার বাংলার বুকে কালি মাখাতে চাচ্ছে, তাদের শাস্তি দিতে এসে গেছি আমি। তাই এখন আমার একটাই লক্ষ্য, ওই দেশ কালরুদ্রকে এত সহজে ধরা যাবে না, আর যেদিন তাকে ধরতে পারবো তাকে আমি হাত করা পড়িয়ে তাকে আমি ফাঁসির তরিতে লটকে দেবো। এই হচ্ছে আপনার একমাত্র মেয়ে নীলাঞ্জন মিত্র, এই সেই ভয়ঙ্করী বিদ্রোহী পুলিশ অফিসার স্যার। কিন্তু নীলা, কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। এখন আমরা তো সুখের দিন খুঁজছি বাবা। আমি প্রমাণ করে দিতে চাই বাবা, মেয়েরা আর কখনো পিছিয়ে নয়, তারা এখন চলছে প্রতিবাদের ভাষা। দেখছো না, তারা মহা আকাশে যাচ্ছে, প্লেন চালাচ্ছে, মুখ্যমন্ত্রীর হয়ে দেশ চালাচ্ছে, কয়েদিদের শাসন করছে। এমনকি মেয়েরা তাদের প্রতি অত্যাচার হলে তারা রুখে দাঁড়াচ্ছে। তাই আমি চাই ভয়ঙ্কর প্রতিবাদ। চারিদিকে পাপের আদা নেই কোথাও আলো, মনে হয় যে অন্ধ হওয়ায় ছিল অনেকে ভালো।
এই সোনার বাংলার বিদ্রোহিনী পুলিশ অফিসার নীলাঞ্জনা মিত্রের দাদা, রাজ্যের আইনমন্ত্রী নীলোৎপল মিত্রের একমাত্র ছেলে, আর গভর্নমেন্ট অ্যাডভোকেট ব্যারিস্টার নীলাদ্রি মিত্র। হ্যাঁ নীলা, আজ আমি রাতের আকাশে সূর্য নক্ষত্র সাক্ষী রেখে আমি এত দর্শককে সাক্ষী রেখে আমি তোকে প্রতিজ্ঞা করলাম, যদি তুই ওই কাল রুদ্রকে হাতে হ্যান্ডকাফ পরাতে পারিস আর তাকে ফাঁসির মধ্যে পড়ার দায়িত্ব আমার। তবে কাল রুদ্রকে ধরা পড়তেই হবে, যেখানে আইনমন্ত্রী ব্যারিস্টার পুলিশ অফিসার একসাথে হাতে হাত মিলিয়ে খাওয়া দিতে, সেই খাওয়ার ছেড়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতার কারণে এবার ফলে আমি যখন যাই স্যার, আমাকে সামনে না পেয়ে আমার শ্রী লতিকা এবার কাঁদবে। লতিকে কি জ্বালা, লতিকে কি জ্বালা। আমি আসি স্যার, নমস্কার স্যার। আপনি আসুন। নীলা, আমি বলছিলাম কি, যে মানুষটাকে কেউ কখনো দেখেনি তাকে কি এত সহজে ধরা যাবে রে নীলা? তার পোশাক পরিকল্পনায়, তার নির্বদ্ধকারে, তার হচ্ছে ক্রুর। আসবে নীলা, আসবে। এবার নিশ্চয়ই তোর আগে প্রমাণ আসবে, আর সেই দিন তুই তোর আসামি কালরুদ্রকে অতি সহজেই ধরতে পারবি। বাবা, আর শুধু কালরুদ্রই বা কেন, অর্থনৈতিক বিপর্যয়তা আর রাজনৈতিক অঙ্গহানি, রাজনৈতিক দিকে দিকে যে মারামারি, খুন খারাপি, চারিদিকে দেশে চলেছে অঘটন, খুন, ধর্ষণ আর নারী নির্যাতন। তুমি ভুল করছো, কারণ এই সিঙ্গুর নন্দীগ্রামের নামে যেসব অত্যাচার হয়েছে সেগুলো সাময়িক একটা ইয়ে, কিন্তু একটা কালরুদ্র যেটা করছে, তুমি কি মনে করো না সেটা একবারে জঙ্গিপনা? সেটা একবারে করছে জাস্ট ক্রাইম ইন ল। দাদা, আর এই রোস্ট আঙ্গেল কিমিরা এই কাল রুদ্রকে ধরার চক্রান্ত এত সহজে নয় দাদা। ওই শয়তানটার দিনের আলোয় কিছু করে না দাদা, সে ধরে নিশ্চিত রাতে তার ছদ্মবেশ হচ্ছে, তাই প্রমাণ স্বরূপ তাকে আমাকে ধরতে হবে। আমার বিশ্বাস, দায়িত্ব যখন তোর উপর পড়েছে, ওই শয়তান মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল নিশ্চয়ই এবার তোর হাতে ধরা পড়বে। কাল যদি ধরা পড়ে ওর হাতে, তাহলে আমি কথা দিলাম যে ওর গুলিতে সে নিশ্চয়ই মরবে। দাদা, পৃথিবীর কোন শক্তি ওকে রক্ষা করতে পারবে না। বাবা, রক্ষা করুন বাবু, আমাকে রক্ষা করুন, আমাকে এক মতো খাবার দিয়ে রক্ষা করুন বাবু। আমার বড্ড খিদে পেয়েছে বাবু, আমার বড্ড খিদে পেয়েছে। আমাকে এক মতো খেতে দিন না বাবু, আমাকে এক মতো খেতে দিন না। কে তুমি? কি নাম তোমার? আর কোথা থেকেই বা তুমি আসছো? আমি পথের ভিখারি। ভিখারির কি কোনো নাম থাকে বাবু? আমি ওই ফুটপাত থেকে উঠে এসেছি। আমার বড় খিদে পেয়েছে বাবু, আমাকে এক মুঠো খেতে দিন না বাবু, এক মুঠো খেতে দিন না। এই মোহন কাকা, বড় দাদা বাবু, এই প্লেটে করে তুমি কিছু খাবার নিয়েছো তো? যাই দাদা বাবু। বলো ভাই, বাড়ি কোথায়? বাড়ি? পথের ভিখারির কি কোনো বাড়ি থেকে বাবু? ওই পথই আমার ঘর, আর পথই আমার সংসার। তোমার মা বাবা কেউ নেই। সেই ছোটবেলায় বাস অ্যাক্সিডেন্টে আমার বাবা মা সব মরে গেছে। সেই থেকেই আমি বড় একা হয়ে গেছি বাবু, আমি একা হয়ে গেছি। আমার এখানে কেউ নেই, আমি শুধু একা। আমার বড় খিদে পেয়েছে বাবু, আমাকে এক মুঠো খেতে দিন না বাবু, এক মুঠো খেতে দিন না। বাবু, মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট
সশরীরে হাজির। হ্যাঁ মোহনবাগান, খাবারটা ওকে দে। বাবা আমি একটা কথা বলছিলাম, আচ্ছা তোমার কি মনে হয় না বাবা যে এই শরীর নিয়ে এই যদি দিনের পর দিন এইভাবে ফুটপাতে পড়ে থাকে তাহলে তাহলে ও কি আর বাঁচবে বাবা? সেটা হ্যাঁ বাবা, আমাদের এত বড় একটা বাড়ি, আমরা মাত্র 4 জন থাকি। এই বাড়ি থেকে ওই ছোট্ট ভাইটাকে আমরা রাখতে পারি না বাবা। দিদিমণি তুমি একদম ঠিকই বলেছো দিদিমণি। তোমরা কাজে কাজে বাইরে চলে গেলে এই সারাদিন আমি এই বিশাল বাড়িতে একা একা থাকি। এই আমি যদি বাড়িতে বসে একটা আমি স্টিভিংগাল পেয়ে যাই তাহলে শুধু খেলা আর খেলা। কি বলতেন? আমি তো কিন্তু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি বাবা তোমাকে, আমি বুঝিয়ে বলছি। আজ থেকে তুমি আমাদের এই বাড়িতেই থাকবে, আমাদের লোকই থাকবে। আমি এই বাড়িতে থাকবো? তোমরা আমাকে থাকতে দেবে? হ্যাঁ ভাই, হ্যাঁ। তুমি আজ থেকে এই বাড়িতে থাকবে, তোমাকে ওই ফুটপাতে থাকতে হবে না। আর তোমাকে দাদা বাবু তোমাকে কোনোদিন ওই খোলা আকাশের নিচে আর বসে থাকতে হবে না ভাই। দিদিমণি দিদিমণি নয়, আজ থেকে তুমি আমাকে দিদি বলে রাখবে, শুধু দিদি দিদি দিদি। আর আমিও দাদা বাবু নই, আজ থেকে তুই আমাকে শুধু দাদা বলেই ডাকবি। দাদা তুমি আমার দাদা, আমি তোমার ভাই, তুমি আমার দিদি। আমাকে আমার দেবে, আমার হাতে লাঠি বাঁধবে। দেবো। আজ থেকে তোমাকে আমি ভাই বলে যখন দেখেছি, তোমাকে প্রত্যেক বছরে আমি ভাই ফোঁটা দেবো, হাতে রাখি পরাবো। দাদা দিদি আমার ওই বাবা মারা যাবার পর আমার আপন বলতে কেউ ছিল না। আজ আমি রামচন্দ্রের মতো দাদা পেয়েছি, মহামায়ার মতো দিদি পেয়েছি। আমি খুব খুশি হয়েছি। শুধু কি তুমি খুশি হয়েছো গো? আমিও খুব খুশি হয়েছি গো নতুন দাদা বাবু। এই বাড়িতে বসে এই এমন একটা বন্ধু পেলাম, এটা কি আমার কম আনন্দের কথা? আমি হতভাগা, তুই তো বললি রামচন্দ্রের মতো দাদা পেয়েছিস, আবার সীতার মতো দিদি পেয়েছিস। আর আমি কি কেউ নই নাকি রে হতভাগা? আপনি নয় রে হতভাগা, আপনি নয়। আজ থেকে বলবি তুমি। আজ বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার এই নীলাদ্রি আর নীলাঞ্জনার পর আমার একটা 2 বছরের ছোট্ট ছেলে ছিল। সেই ছেলে আমার 2 বছর পরেই ছাপে কেটে মারা যায়। এটা আমার বড় কঠিন দুঃখ। সেই ছেলে যদি আজ আমার বেঁচে থাকতো তাহলে আজ হয়তো তোর মতোই বড় হতো রে বাবা, তোর মতো সে বড় হতো। তাই আজ থেকে তুই আমার ছেলে আর আমি তোর বাবা। বাবা তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। বাবা তুমি তোমার ওই ছোট ছেলেকে নিয়ে আদর করো, আমাকে একটু কোর্টে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদা আমি তোর সঙ্গে যাবো। মোহন কাকা, তুমি বাজার থেকে গিয়ে এই ভাইটার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসবে কেমন? আচ্ছা দাদা চলো। কি মোহন বাগান, দাঁড়িয়ে কি দেখছো? তোমার কাজ তো আজ থেকে একটু বেড়েই গেল। আমার এই ছেলেটাকে তোমাকে সর্বদা কিন্তু নজর রাখতে হবে, কারণ এটা মাথায় রাখবে যতই হোক এ আমার অসুস্থ ছেলে। কিন্তু চিন্তা করবেন না কর্তাবাবু, আপনি কোনো চিন্তা করবেন না। এই আপনার এই অসুস্থ ছেলেকে আমি 2 দিনে সুস্থ করে তুলব। ভালো কথা। যাক, আমি যেটা বলছি শোন, তুই কিন্তু ভিতরে আয়, একে নিয়ে ভিতরে আয়। আমি ভিতরে যাচ্ছি, আমার একটু পার্টির কাজ আছে। শোন, দেরি করবি না। আর রাম সিংকে বলবি আমার গাড়িটা যেন তাড়াতাড়ি বার করতে। তুই যেন তোর বন্ধু পেয়ে আনন্দে আত্মরা হয়ে যাস না, কিন্তু কথাটা যেন মনে থাকে। চলো নতুন দাদা বাবু।
নতুন জামা কাপড় পরে ভদ্রলোক হতে হবে। এই এখন আর তুমি পথের ভিখারি নয়, এখন তুমি রাজ্যের আইনমন্ত্রী নীলতপর মিত্রের ছোট ছেলে। এক মুহূর্তেই পথের ভিখারি থেকে একেবারে শুধু একটু অভিনয় না, না আমি আর না আমি এক বাজে গাছ বেরো। আমি কোনোদিনই পরিবর্তন হই না, আমাকে পরিবর্তন করেন না। আমার এই বাড়িতে আসা উদ্দেশ্য ওই আইনমন্ত্রী নীলোৎপল মিত্রের সমস্ত সম্পত্তি ছলে বলে আর ওই পুলিশ ইন্সপেক্টর নীলাঞ্জন মিত্রের নিঠোর যৌবন ভোগ করা। আমি দুর্জয় না, জল মোড়াও নয়, কালি মোড়াও নয়, একেবারে চাঁদ কক্র এক ছবি ছবি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে। যাত্রীরা হুঁশিয়ার, ঝুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলি আছে মাঝি পথ, ছিড়ি আছে বল, কে ধরিবে হল, আছে কার হিম্মত, আছে কার কারি হিম্মত নেই এই সর্বনাশার মুখে এগিয়ে চলা, এই পশ্চিম বাংলাকে বাঁচানোর মতো মেহনতি কান্ডারি কেউ নেই। আর কেমন করি বা থাকবে চারিদিকে, চারিদিকে যে গন্ডা ওই বদমাস আর উগ্রপন্থীদের আখড়া হয়ে উঠেছে। তাই তো সোনার বাংলাজ ওই নিন্দাবাদ্যের বৃন্দাবন হয়ে উঠেছে গো, নিন্দাবাদ্যের বৃন্দাবন। মন্দির মন্দির আর মসজিদ হয়ে উঠেছে ওই শয়তানদের মুক্তানাগার। বিচার ব্যবস্থা হয়েছে, বিচার ব্যবস্থা হয়েছে প্রহসন, আর পুলিশ হয়েছে ওই মন্ত্রীদের হাতের খেলার পুতুল, ওই মন্ত্রীদের হাতের খেলার পুতুল, মন্ত্রীদের হাতের খেলার পুতুল। তাই তো আজ আমি বলে যাই, আজকে প্যানের গো ভাগারে উঠছে শুধু জিলসাপুরি, এর মাঝে দুই আলোক শিশুর মন অভিযান। তোর মতো আলোক শিশু যদি প্রতি ঘরে ঘরে জন্ম নেয়
তবে অভিযান তো একদিন হবেই বাবা, অভিযান একদিন হবেই। আর সেই আলোক শিশুই একদিন বলে উঠবে, হিংসার শেষ কবে হবে, কবে দুর্জন রাক্ষস দেশ ছেড়ে যাবে নরকের গভীরে। মানুষ উঠছে, গন্ধে তোদের ভরেছে ফুসফুস, এবার অট্টহাস্যে পড়া মাংস ভোজনের নিমন্ত্রণ সেরে তৈরি হবে প্রতিবাদের জ্বলন্ত ইতিহাস। কে আপনি? কে বলুন না কে? বাবা দেবু, তুই আমাকে আমাকে চিনতে পারছি না বাবা? ওরে ওরে, আমি তোর বাবা, বাবা। তুই আমার মেজো ছেলে দেবকুমার, দেবকুমার বিশ্বাস। তোর এই অভাগা বাবাটাকে তুই চিনতে পারছিস না বাবা, চিনতে পারছিস না। তুমি আমার বাবা? তুমি আমার বাবা? তুমি যদি আমার বাবা হও তাহলে তাহলে এই ছেলের হাতে তুমি শিকল পরিয়ে রেখেছো কেন? বলতে পারো বাবা, বলতে পারো? ওরে দেবু, কোন বাবা তার সন্তানের হাতে শিকল পরিয়ে রাখতে চায় বল? চাই না রে, কেউ চায় না। কিন্তু কি করব বল, কি করব? তুই যে অপরিচিত কাউকে দেখলে তাকে খুন করার জন্য ছুটে যায়। খুন করে ফেলবো, খুন করে ফেলবো। যে শয়তান এই উড়ে পড়া শস্য শ্যামলা ধরিত্রীকে উসর মৌতে পরিণত করতে চাইবে, যে শয়তান এই বাংলার বুকে জ্বালিয়ে দেবে অশান্তির দাবানল, যে বেঈমান এই সুন্দর ভারত মাতার পবিত্র অঙ্গে কালো দিতে চাইবে, তাকে আমি কিছুতেই ছাড়বো না বাবা। তাকে আমি খুন করে ফেলবো। তুই আমাকে খুন করে ফেল বাবা, আমাকে খুন করে ফেল। আরে তোর ওই যন্ত্রণার কথা আর আমি সহ্য করতে পারছি না বাবা, আর আমি সহ্য করতে পারছি না যে মায়ের সুস্থ সবল সন্তান তারই চোখের সামনে এমনি করে চেকল পরে যন্ত্রণায় ছটফট করে। সেই মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই, মরে যায় তাই ভালো রে দেবু, মরে যা। আমাকে খুন করে দেবো, আমাকে খুন করে ফেল দেবো, আমাকে মা, তুমি আমার মা? তুমি আমার গর্ভধারিণী মা, নাকি জগৎ জননী মা, নাকি ভারত জননী মা? আজ আমি আমার গর্ভধারিণী ভারত জননী জগৎ জননীকে সামনে রেখে ঘোষণা করব প্রতিবাদের জয়। আমার অন্তরের দেশ ও আমার দেশের মাটি, তোমার পরে দেখাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে দেখাই মাথা। ভগবান জগৎকারিণী মা, তুমি আমাকে বলে দাও, কেন আমি আমার নিজের গর্ভধারিণী মাকে, নিজের জন্মদাতা পিতাকে, নিজের ভাই বোন
মায়ের মধ্যে সব থেকে বুদ্ধিমান ছিল তো আমাদের এই দেবু। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে স্টার মার্কসে পাস করেছিল আমাদের এই দেবু। শুধু তাই নয়, কলকাতা ইউনিভার্সিটিতে অনার্স পেয়েছিল, কেমিস্ট্রিতে গবেষণা করতে চেয়েছিল। আর তারপর একদিন কলেজ থেকে ফেরার পথে একটা অসহায় মেয়েকেই ধর্ষণের হাত থেকে বাঁচাতে গিয়ে একটা পুলিশ নামক গুন্ডার হাতে মার খেয়ে আমার তারপর আমার চোখে পাগল হয়ে যায়। কেঁদে না মা, কেঁদে না, চোখের জল তুমি বুঝতে পারো না। একদিন তোমার চোখের জল শুকে যাবে, একদিন হয়তো তোমার শেষ সুস্থ হয়ে যাবে, কিন্তু যতদিন ততদিন এই রাজ্যের শান্তি কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। দেশের উন্নতি হোক বা না হোক, কিন্তু আমার উন্নতি হবে। দাদা উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য সিঁড়ির প্রথম ধাপটা আমি অনেক আগে পার করে এসেছি। কেন রে শিবু, কেন? তুই কি কোনো লটারি পেয়েছিস নাকি? না বাবা, আজ আমি লটারি পাইনি। আমাদের বড় ছেলে এই শিবকুমার বিশ্বাস একটা বড় ব্যাংকে চাকরি পেয়েছে। তুই চাকরি পেয়েছিস বাবা? হ্যাঁ, আমি সত্যি সত্যি আজ চাকরি পেয়েছি। আমার এতদিনকার স্বপ্ন আমার সার্থক হয়েছে। আমাদেরও সার্থক হয়েছে বাবা। বুকে আয় বাবা, বুকে আয়। তোকে আশীর্বাদ করি, তুই যেন সত্যিকারের মানুষ ও শিবু, সত্যিকারের মানুষ। আরে আজকাল ওসব আশীর্বাদ দিয়ে কিছু কাজ হয় না বাবা। আর যা কিছু হয় সব টাকায় হয়। টাকায় কলির ভগবান, টাকায় বাড়ায় সম্মান। টাকা ছাড়া এই দুনিয়া কারো কোনো গতি নেই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই। টাকায় মাটি টাকা ওসব কথা বলতে টাকা চাই, আমার অনেক টাকা চাই। টাকায় মাটি টাকার তৈরি ভগবান, টাকায় বাড়ায় টাকার তৈরি ভগবান, টাকায় বাড়ায় টাকা ছাড়া এই দুনিয়া কারো কোনো গতি নেই। টাকা চাই আমার ঘরের টাকা চাই। তুমি দেখো, আমি একদিন অনেক টাকার মালিক। দাদা কি আছে এগুলো এদের সঙ্গে আমার জামা প্যান্ট আছে। এই দেখ না, আজকে ব্যাংকের অ্যাডভান্সে আমি নিজের জন্য অনেক কিছু কিনেছি। দাদা দেখো বাবা, দেখো, তুমি তো চিরকাল শুধু আমাকে হাই চপ্পল পরিয়ে কাটিয়ে দিয়েছো। আজকে আমি নিজের পয়সায় কেমন বুট কিনে পড়েছি দেখো। আর ঘড়ি তো বাবার চোখে দেখো নি। এই দেখো আমি কেমন দামি ঘড়ি পরেছি, দেখো কেমন দামি শার্ট পরেছি দেখো বাবা। কিন্তু বাবা শিবু, দেখো মা, দেখো আজ আমি রিটার্ন মাস্টার সত্যব্রত বিশ্বাসের ছেলে নই। আজ আমি ব্যাংকের চিফ অ্যাকাউন্টেন্ট মাননীয় শিবকুমার বিশ্বাস। কিন্তু আমি বুঝতে পারছি এত বড় চাকরি পেয়ে তুই তোর নিজের জন্য অনেক কিছু কিনেছিস, তোর অভাগা বাবার জন্য, এই অভাগিনী মায়ের জন্য নাই বা কিছু নিয়ে আসলি বাবা। কিন্তু তোর তো মাত্র একটা ছোট্ট বোন, তার জন্য সামান্য কিছু আনতে পারতিস শিবু, সামান্য কিছু। একদম ভুলে গেছি। আসলে এতগুলো টাকা একসাথে হাতে পেয়ে না, এই তোমাদের সবার কথা আমি ভুলে গেছি। দাদা তুই কি বলছিস দাদা? থাক শিবু, ও সব বাদ দে। টাকা হাতে
আচ্ছা দাদা দাদা তুই কি বলছিস দাদা? থাক থাক থাক, টাকা হাতে পেয়ে তুই তুই আমাদের ভুলে গেল। আমাদের আমাদের একটাই সান্ত্বনা, তুই চাকরি পেয়ে আমাদের বংশের মান সম্মান রেখেছিস, আমার আমার নিচু মাথাটাকে উঁচু করে দিয়েছিস। কিন্তু কিন্তু তোর ছোট ভাই রাজু সে যে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে রে। সে যে এখন হাওড়া স্টেশনে কুলি কুলি বাবা কুলি, সদ্য শিক্ষক মশাই সত্যব্রত বিশ্বাসের ছোট ছেলে রাজকুমার বিশ্বাস আজ হাওড়া স্টেশনের MA পাস করা কুলি, এই সোনার বাংলার কুলি নাম্বার 1। রাস্তায় কুলিগিরি করে ওই বাপের সম্মান মিশিয়ে দিয়ে আবার হ্যাঁ হ্যাঁ করে হাসা হচ্ছে। জানিস ছোটা বড় না একটা বড় ব্যাংকে চাকরি পেয়েছে, অনেক টাকা বেতন। তাই নাকি? দাদা দাদা তুমি চাকরি পেয়েছো? বাহ, এটা তো খুব খুশির খবর। বাবা মা, এবার তোমাদের কষ্টটা ঘুচবে মা। আমি আর মেজদা তো তেমন কিছুই করতে পারলাম না। তুমি অন্তত এই বাড়ির মানটা রেখেছো বর্ষা, তুমি মানটা রেখেছো। আরে শিবু যে আমার সোনা ছেলে রে, সোনা ছেলে। হ্যাঁ বাবা, ওই টাকা হাতে পেয়ে মা বাবা ভাই বোনকে ভুলে যাওয়ার মতো সোনা ছেলে আমি নই, আর তা আমি কোনো হতেও পারবো না বাবা, তা আমি হতেও পারবো না। খুব হয়েছে রাজু, আর তোকে এইসব কথাগুলো বলতে হবে না। মামি তোর সকাল থেকে হয়তো নিশ্চয়ই কোনো খাবার পেটে পড়েনি। আয় বাবা আয়, আমি তোকে খেতে দেবো। আয় বাবা। ওই খেতে যাওয়ার আগে তুই আমাকে কথা দিয়ে যা, ওই কুলির কাজ আর তুই কোনোদিনে। হ্যাঁ ছোট্টা, আমাদের কলেজের বান্ধবীরা আমাকে ভীষণ টিটকারি করে, আমাকে দেখে ভীষণ ভাবে অপমান করে। আমার যে লজ্জায় মাথা কাটা যায় রে ছোট্টা। যারা তোকে অপমান করে তারা তোর বন্ধু বোন, তারা তোর বন্ধু। আরে বোন, তারা যদি তোর বন্ধু হতো তাহলে তারা তোকে অপমান করতো না। আর তাছাড়া খুঁজি দেখিস রে বোন, তোর ওই কোনো বান্ধবীর দাদা কেউ দেখবি মদ খাচ্ছে, কেউ দেখবি জুয়া খেলছে, আবার কেউ তো দেখবি মদ মেয়ে ছেলে নিয়ে ওই ফুর্তি করে জেলও খাচ্ছে। কিন্তু তোর এই কুলি দাদা চুরি করেনি, মদ খায়নি, জুয়াও খেলেনি, মেহনত করছে, পরিশ্রম করছে, আর মাথার ঘাম পায়ে ফেলে মা বাবাকে একটু সাহায্য করছে। তুই বল না বোন, তুই বল, এটা এই কোনো আমার অপরাধ? তুই বল না। না রে বাবা না, আমি বিশ্বাস করি না। এই দেখ, পৃথিবীর সবাই কিছু না কিছু অন্যায় করতে পারে, কিন্তু আমার রাজু কখনো কোনো অন্যায় করতে পারে না রে বাবা, কোনো অন্যায় করতেছে পারে। তোমরা তোমাদের এই কুলি ছেলেকে নিয়ে সব মেতে থাকো আর গল্প করো। আমি এখন আমার ঘরে চললাম। যত সব আপদ। আমি আমার পরের ঘরে চললাম। বড়দের চাকরি পেয়ে আনন্দ থেকে ছোটদের এসে একেবারে মাঠটাই করে দিল। সঙ্গীতা ভারী দুষ্টু। সঙ্গীতা, তুই
করছিস না। আরে আরে ছেলে যদি কুলিগিরি করে কি বাবার সমান বাড়ে রে, বাড়ে না বরঞ্চ বাবার এই উচ্চ মাথাটা নিচু হয়ে যায়। আমিও কি সাত করে কুলির কাজ করছি বাবা? আমি কি সাত করে করছি? তুমি তো নিজের চোখেই দেখলে এমএ পাস করার পর কত জায়গায় আমি চাকরি ইন্টারভিউ দিলাম, কিন্তু সব জায়গায় ওই একই পোস্ট। কত লাখ টাকা ঘুষ দিতে পারবে? তুমি কি চাও বাবা তোমার ছেলে হয়ে ওই ঘুষ দিয়ে চাকরি করি? তাই বলে সামান্য একটা কুলির কাজ করবে? যে সমাজে স্বয়ং শিক্ষামন্ত্রী ওই কোটি কেজি দরে শিক্ষাকে বিক্রি করে ওই পুরো বয়সে গার্লফ্রেন্ড নিয়ে ভর্তি করে, সেই সমাজে যে ঘুষ না দিয়ে চাকরি পাওয়া যায় না বাবা, চাকরি পাওয়া যায় না। তাই বলে তুই কুলির কাজ করবি বাবা? বল না কুলির কাজ তুই করবি? দেখেছি মা, দেখেছি সব জায়গায় ওই মিথ্যার বেসাতি, একে অপরকে ঠকিয়ে কি করে বড় হওয়া যায় তারই প্রতিযোগিতা। তোমরাই তো আমায় শিখিয়েছ সত্যের পথে থেকে, ওই ন্যায়ের পথে থেকে 2 টাকা রোজগার করার নামই হলো সততা। বাবা তাই কুলির কাজ দেখেছি, সেখানে কোনো লোক ঠকানো নেই, কোনো মিথ্যা নেই, কোনো প্রতিযোগিতা নেই। তাই এই টাকা আমার মেহনতের টাকা বাবা। এ টাকা তোমরা ফিরিয়ে দিও না বাবা, এটা ফিরিয়ে দিও না। না রে রাজু, এই টাকা ফিরিয়ে দেবার ক্ষমতা কোনো মা বাবা নেই রে। ওরে ছেলের সৎ পথে রোজগার করার পয়সা যে মা বাবার কাছে কতখানি গৌরব তা তুই জানিস না। জানো পারমিতা, আজ আমার বিশ্বাস হচ্ছে আমার শিক্ষা, আমার আদর্শ, আমার চেতনা আজও বিফলে যায়নি। সেগুলো আমার এই ছোট ছেলেটার মধ্যে অক্ষয় হয়ে বেঁচে আছে। তাই তো সবসময় তোকে আশীর্বাদ করি, তুই মানুষের মতো মানুষই থাকবি। আর সবসময় মনে রাখবি মন্দ কিছু শুনো না।